আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি এ বাসায় কখনোই থাকতাম না। এ বাসায় থাকতে আমার এতটুকু ইচ্ছা করে না। আমার এখনও মনে আছে যখন জায়ান আমার পেটে 4 মাসের, তখন আমি বাসা থাকা শুরু করি। আল্লাহ পাক আসলে আমাদেরকে খুব বেশি কষ্টে রাখেন না। আল্লাহ পাক অনেক সময় আমাদের পরীক্ষা নেন যে আমরা কিভাবে এই কষ্টটা ওভারকাম করি, ফেস করি। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। যদি আমরা এত হোঁচট না খেতাম, যদি আমরা এত কঠিন সমস্যা ফেস না করতাম, তাহলে হয়তোবা আমরা এত বেশি সুখী হতাম না। হয়তোবা আমরা আমাদের চাহিদাগুলোকে এত বেশি করে বুঝতে পারতাম না। পেন্সিল দাও, ভাইয়া লিখবে। না ভাইয়া। খারাপ কিছু হলে আমরা অনেক সময় দুমড়ে মুচড়ে যাই। খারাপ অবস্থায় থাকলে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে আমাদের এই খারাপ কিছুর মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় দুপুর 1টা বাজে। ছেলেকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিলাম। গ্যাস নেই, তাই ইটি চুলে রান্না করতেছি। আজকে 8 দিন ধরে গ্যাস নেই, মানে অবস্থা অনেক খারাপ, একদমই গ্যাস নেই। রাতেরবেলা 2টা বাজে গ্যাস আসে, বুঝতে পারতেছো কী অবস্থা। 2টা বাজে 3টা বাজে কি কেউ রান্না করে? তাও মনে করে যে অল্প সময় থাকে, তা বাবা চলে যায়, তাও কম গ্যাস থাকে। মানে এভাবে করে চলতেছে আর কি। এখন রান্নাবান্না তো করতেই হচ্ছে, তাই ইটি চুলায় সব কাজ করতেছি। ইটি চুলায় সব কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়ে যায়, কারণ এক চুলায় সব কাজ করতে হয়। তাছাড়া কিচেন থেকে সবগুলো নিয়ে এসে এখানে এসে রান্না করতে হয়। এক চুলায় তো দেখা গেলো যে সময়ও লাগে। কিচ্ছু করার নেই, নাই মামাতে কানা ভালো, অনেকে তো সেটাও নেই। এক চুলা হওয়ার কারণে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। ইদানিং আবার স্কুলে যাওয়ার সময় বাবু বাজার টাকা দিয়ে দেয়, যেহেতু আমি সকালবেলা স্কুলে যাই, সকালবেলা বাজার পাওয়া যাবে, তাই বাজার টাকাটা দিয়ে দেয়। তো সে অনুযায়ী আমি আমার ইচ্ছা মতন শাকসবজি কিনে নিয়ে আসতে পারি। আমি যখন শাকসবজি আনি তখন চেষ্টা করি 2 পদে আনার, 2 পদে রান্না করার চেষ্টা করি, কারণ 2 পদে বেশি রান্না করার সময় হয় না। আবার 2 পদের কমও রান্না করলে ভালো লাগে না, তাই 2 পদে রান্না করি। আজকে মূলা শাক কিনেছি আর সিম কিনে নিয়েছি। মূলা শাক ভাজি করব আর সিম দিয়ে আলু তরকারি রান্না করব। মাছ মনে হয় না খাওয়া হবে। বাবু মাছ আনতেছেই না, এই খরচ সেই খরচ, এই ঝামেলা সেই ঝামেলা। মানে মনে করো যে সে এক্সকিউজ দিতেই থাকে, সে না আনতে পারলেই বাঁচে। এখন আমি যদি ধার করে মাছ কিনে আনতে পারি তাহলে সে মাছ কেনার টাকা দিবে, না হলে সে দিবে না। এখন আমি টাকা পাবো কোথায় বলো? আর কয়েকদিন পরীক্ষা হবে, এই কয়েকদিনের পরীক্ষায় যে কয় টাকা পাবো সে কয় টাকা দিয়ে তো আর মাছ কিনতে পারবো না। এদিকে আবার মপ কিনতে হবে, ঝুলঝা ছাপ করার জন্য ওইটা কিনতে হবে। তো টুকটাক কিছু কিনতেই হবে, যেগুলো আসলে না কিনলেই নয়। তো মাছ কেনার থেকে এগুলো কেনা খুব বেশি জরুরি। ঘরটা মল হয়ে আছে, এখন তো আপাতত কোনো রকমে ঘরটা ঝাড়ু দিয়ে পা দিয়ে মুছে দিচ্ছি, কিন্তু ভালোভাবে ঘরটা মুছতে হবে। আসলে আমি নিচে বসে ঘর মুছতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়, তাছাড়া অনেক সময়ও লেগে যায়। তাই একটা মপ কেনা খুবই জরুরি হয়ে গিয়েছে। এইদিকে আবার মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে। তো ভর্তি ফর্মের লাস্ট ডেট 5 তারিখ। 5 তারিখে আগে ফর্ম ফিল আপ করতে হবে, ছবি তুলতে হবে, মানে অনেক কাজ। কালকে আমি বাসা থেকে বের হব, পরশুদিন ওর বাংলা পরীক্ষা, কালকে বের হতেই হবে। কিন্তু মনে হচ্ছে কালকে বের হওয়া হবে না, তো আজকে ভয় দিতেছি। এদিকে আবার ছেলে পড়াশোনা করাতে হবে, কালকে একটা দিন সময় আছে, ওকে পড়াশোনা সব কমপ্লিট করে পরীক্ষা নেওয়া লাগবে। তো কালকে হবে না, বুধবারে পরীক্ষা, বৃহস্পতিবারে ছবি তুলতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। তো অনেক কাজ, মোট কথা 5 তারিখের আগে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে। গত ব্লগটা দেওয়ার পরে অনেক আপুরা অনেক কমেন্টস করেছে। প্রায় আপুরা বলেছে যে আপু তুমি ভিডিও দাও না কেন, আবার কিছু আপু বলেছে প্রতিদিন ভিডিও দাও। একটা আপু তো বলেছে প্রতিদিন ভিডিও না দিলে ব্লগ করে দিব। আমি তো হাসতে হাসতে শেষ। দেখো সকেটটা আজকে কোথায় লাগিয়েছি, একদম দরজার পাশের সুইচ বোর্ডে লাগিয়ে দিয়েছি। এছাড়া তো আর কোনো উপায় নেই। টেবিলে চিপায় যে সকেটটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে, ওটার সুইচটা কাজ করতেছে না, তাই এখন এখানে লাগিয়ে কাজ করতেছি। কী আর করার বলো। মাল্টিপ্লাগ বাবু আজকে রাতে নিয়ে আসবে বলেছি, দাম দিয়ে ভালো একটা মাল্টিপ্লাগ কিনে আনতে, কারণ কম দামি মাল্টিপ্লাগ কিনে আনলে তো সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন দেখি কোনটা আনে সে। তোমরা যে আমার ভিডিও দেখার জন্য এত বেশি ডেসপারেট থাকো এটা আমার জানা ছিল না। আসলে কেউ কোনো কমেন্টস করতেছিলেন না, প্রায় অনেকদিন হয়ে গেছে। আমি ভাবতেছি কী ব্যাপার, কেউ কোনো কমেন্টস করে না কেন, আমি এতদিন ধরে ভিডিও দিতেছি না, কারো কোনো খবর নেই। হ্যাঁ ঠিক আছে, আমার প্রবলেম ছিল, এটা আমি জানি, কিন্তু তারপরও আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার আপুরা আমাকে কমেন্টস করবে, কমেন্টস থেকে আমাকে বলবে যে আপু তুমি কোথায়, ভিডিও ছাড়ো না কেন। কারণ এত বেশি গ্যাপ আমি কখনও দেইনি। যাই হোক, গ্যাপ দিলেও আমি কিন্তু এর মাঝখানে ভিডিও শ্যুট করে ফেলেছি, সেই ভিডিওগুলো এডিটও করে ফেলেছি। এই কারণে আজকে ভয়েস দিতে পারতেছি। আসলে ভিডিও এডিট করা থাকলে না, ভয়েসটা যখন তখন দেওয়া যায়। ভিডিও এডিট করতেই যতটুকু সময় লাগে, আর আমার তো প্রায় সময় ভিডিও এডিট করতে গেলে ঘুম চলে আসে।
ভয়েস দিতে কোনো সমস্যা হয় না, ভয়েসটা খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, কিন্তু ভিডিওটি করতেই আমার ঘুম চলে আসে আর থাম্বনেল বানাতে, এই দুটো করতে আমার যত বেশি আলসেমি লাগে। আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজটা অবশ্যই অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আমি বুঝতে পারতেছি যে আমার ভিডিও তোমরা অনেকেই দেখতে চাও বা দেখতে পছন্দ করো, অনেকেই চাও যে আমি সামনে এগিয়ে যাই, এটা ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগে। আর এর জন্য আমি কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত হই। আর তোমাদের জন্য আর একটা সুখবর, 7 তারিখে বিগ বস ফাইনাল, বিগ বস শেষ। তো 7 তারিখের পরে মনে করো যে আমার আর কোনো গ্যাপ হবে না। তাছাড়া জায়ানের পরীক্ষা শেষ, তো আমি মনোযোগ দিয়ে ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ। আপুরা, তোমরা কিন্তু কমেন্টস করা বাদ দিবে না, তোমরা সবসময় আমাকে কমেন্টস করবে, সবসময় আমাকে উৎসাহিত করবে। তোমরা সবসময় কমেন্টস করলে, আমাকে উৎসাহিত করলে আমি আর বেশি করে কাজ করতে পারবো। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি এ বাসায় কখনোই থাকতাম না। এ বাসায় থাকতে আমার এতটুকু ইচ্ছা করে না। আজকে 8 বছর ধরে আমি এ বাসায় আসি। এই 8 বছরের মধ্যে এমন খুব কম দিনই গেছে যেদিন ফুল টাইম গ্যাস থাকে। মনে করো যে হাফ টাইম গ্যাস থাকেই না, বাকি হাফ টাইম গ্যাস থাকে, তাও মিডিয়াম আঁচে থাকে, মানে ফুল আঁচের গ্যাস আমি কখনো পাই না। তারপর আমি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন এই কয়েকদিন ধরেতে মেজাজটা অনেক গরম হয়ে যাচ্ছে। এক ফোঁটাও গ্যাস নেই, কিন্তু অন্য অন্য জায়গায় গ্যাস আছে, আমাদের এখানে গ্যাস নেই। মানে এভাবে করে কি থাকা যায় বলো? একটা ভাড়া বাসায় থাকি, সেখানে গ্যাস থাকবে না, গ্যাসের লাইনের সমস্যা, এটা কি মানা যায়? এতদিনে গ্যাসের সমস্যা হয়েছে আমি মেনে নিয়েছি, কারণ গ্যাস ছিল, একেবারে ছিল না তা না। শীতকাল আসলে গ্যাস তাও থাকতো না, গরমকালে এই অবস্থা, মানে কি বলতেছি, গরমকালে হাফ টাইম গ্যাস থাকে, আর শীতকাল আসলে তো সারাদিন গ্যাস থাকে না। তাও মেনে নিয়েছিলাম, কারণ শীতকালে সন্ধ্যার পরে গ্যাস থাকে, সন্ধ্যার পরে গ্যাস একটু আসে, মাঝে মধ্যে দুপুর টাইমে আসে। কিন্তু এবারে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবারে গ্যাস একদমই নেই। আমি এই ইলেকট্রিক চুলা কিনেছি জাস্ট সকালবেলা নাস্তা করার জন্য, সকালবেলা গ্যাস থাকে না এই কারণে, আর মাঝে মাঝে লাগলে ইউজ করব। কিন্তু এটা আমি কন্টিনিউ ইউজ করার জন্য কিনিনি, যে আমি অল টাইম ইউজ করব সেই চিন্তাভাবনা করে আমি এটা কিনিনি। যদি সেই চিন্তাভাবনা করতাম তাহলে আমি ডাবল চুলা কিনতাম, এক চুলা কিনতাম না। এক চুলা দিয়ে তো আর সব কাজ করা যায় না, অনেক সময় লাগে, এত সময় তো দেওয়া যায় না। আর তাছাড়া এই চুলায় তো সব কাজ করাও যায় না, বিশেষ করে পানি গরম করার কাজ, ভারী যে কাজগুলো সেগুলো এখানে করা যায় না, রিস্ক হয়ে যায়। আর ইলেকট্রিক চুলায় রান্না করার ক্ষেত্রে দুটো প্রবলেম খুব বেশি হয়, সেটা হচ্ছে এখানে যাই বসাবা, চাই দিবা, একটু মুছে দেওয়া লাগবে, এতটুকু পানি রাখা যাবে না, এতটুকু পানি রাখলে সমস্যা। আবার হিটটা একটু দেখভাল করে দিতে হয়, মানে গ্যাসের চুলার মতন হিট দেওয়া যাবে না, এখানে হিট দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এখানে হিট দিয়ে কোথাও যাওয়া যাবে না, কারণ অল্প হিটে কিন্তু বেশি হিট হয়ে যায়। ভাগ্যিস আমি ইনফ্রার চুলা কিনেছিলাম, ইনফ্রার চুলা অনেক সুবিধা, সব ধরনের পাতিল ইউজ করা যায়, কিন্তু ইন্ডাকশন চুলা অনেক সমস্যা, ওখানে নাকি হিট আরও বেশি হয়। এই হিটে আমি সামাল দিতে পারি না, ওই হিটে আমি কিভাবে কি করব। তাছাড়া সকেটের সমস্যা খুব বেশি সমস্যা, সকেটটা সব জায়গায় দেওয়া যায় না। আর আমার এই ঘরের সকেটগুলো বেশি ভালো না, একটা সকেটও খুব বেশি ভালো না, কারণ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তো বললাম সকেটের সমস্যা, লাইনের সমস্যা, এখন বলি অন্যান্য সমস্যা। এই ঘরে তেলাপোকা পোকামাকড় অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, একে তো আমার ঘরে ফার্নিচার বেশি, জায়গা কম, কিন্তু তেলাপোকা অনেক বেশি। অন্যান্য ঘরে কিন্তু এত বেশি তেলাপোকা নেই। আমি যে সাফ করি না তা না, সাফ করি, তারপরে অনেক তেলাপোকা চলে আসে। এত পোকামাকড় কিন্তু সহজে দূরও করা যায় না। তারপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে এখানে আলো বাতাস নেই, মানে এটা মনে করো যে তোমার পশ্চিম সাইডে পড়েছে, মানে এখানে রোদ একদমই আসে না, কোনো রোদ আসে না, মানে রোদ ছাড়া অন্ধকার থাকে। শীতকালে শীত কম লাগে, গরমকালে প্রচুর গরম লাগে। আমার ঘরে ফার্নিচার বেশি, জায়গা কম, বাচ্চারা বেশি, তো আমার একটু বড় ঘর দরকার, একটু বড় স্পেস দরকার, যাতে করে হাঁটা রাখার সুবিধা হয়, জিনিসপত্র সাফ করার সুবিধা হয়। এখন আমি চাইলেও অনেক কিছু সাফ করতে পারি না, কারণ আমার স্পেস কম। আমি কোনো কিছু সাফ করতে গেলে আমার কষ্ট হয়ে যায়, ওই কম স্পেসে সব কিছু বের করে রাখাও যায় না। মানুষের ব্লগ দেখি যে মানুষ কতবার ভাড়া চেঞ্জ করে। আমি একটা ব্লগ মানে দেখি না, প্রায় সময় ফলো করি, যে রাজমিস্ত্রির বউ ব্লগ করে, তো সেই মহিলা 2-3 বার বাসা চেঞ্জ করেছে। রাজমিস্ত্রির বউ যদি 2-3 বার বাসা চেঞ্জ করতে পারে, তাও যেমন তেমন বাসা না, ভালোই বাসা নিয়েছে। আর আমি তো এত খারাপ পর্যায়ে যাইনি, তারপরও একটা বাসা পর্যন্ত চেঞ্জ করতে পারতেছি না। তার কী কারণ? কারণ হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড কোনোভাবেই কোনো কারণেই বাসা চেঞ্জ করতে চাচ্ছে না। এই বাসা কিন্তু তাকে আমিই নিয়ে আসছি, এবং এই দালানের সাথে কিন্তু আমি পরিচয় করে দিয়েছি। অথচ সে দালান বলতেছে যে আমার হাজব্যান্ড না বললে সে বাসা চেঞ্জ করতে দিবে না, মানে আমি বলে হচ্ছে না। চিন্তা করো কী অবস্থা, বাসা আমি ঠিক করলাম, অথচ আমার কথা কোনো দাম নেই। এই বাসা ভাড়া 9,000 টাকা, আর 1,000 টাকা বাড়িয়ে আমি খুব ভালো বাসা পেতে পারি, হয়তোবা আর 2,000 টাকা বাড়িয়ে আমি একটু নিচে বাসা নিতে পারি, আমার জন্য সুবিধা হয়। এই 6 তলা ওঠানো আমার অনেক কষ্ট, কিন্তু এগুলো কে বুঝবে? বাবুরাবু বাসা চেঞ্জ করতে চায়ই না, ওনাকে যত বলি উনি বাসা চেঞ্জ করার পক্ষেই না। ওনার ইনকাম বাড়লেও উনি বাসা চেঞ্জ করবে না। আমরা তো বিয়ের পরে প্রথমে সাবলেটে ছিলাম, সাবলেটে আমরা কষ্ট করেছিলাম। তারপর আমি বললাম যে না, আমার বাচ্চা হবে, আমি হাঁটাচলা করতে পারি না, আমার কষ্ট হয়, রান্না করতে পারি না।
তারপরে এক প্রকার জোর করে আমি বাসা থাকা শুরু করি। একমাত্র বাচ্চাও ছিলে। আমার এখনও মনে আছে, যখন জায়ান আমার পেটে 4 মাসের, তখন আমি বাসা দেখা শুরু করি। উনি বলতেছে, না না, তোমার এই অবস্থায় দরকার নেই বাসা দেখার, আমি দেখবো। হ্যাঁ, উনি এটা বলতেছে, ওনার তো দেখা খবর নেই, ওনার সময় করে দেখার। তো আমি এই বাচ্চা পেটে নিয়ে বাসা দেখা শুরু করি। একটা রিক্সা ভাড়া নিয়ে বাসা দেখা শুরু করি। আগে তো হেঁটে হেঁটে গিয়েছিলাম, পরে একজন পরামর্শ দিল যে রিক্সা ভাড়া করে নিয়ে বাসায় খুঁজতে, তাহলে খুব তাড়াতাড়ি হবে বাসা দেখা। বাসা দেখার পরে সে রাজি হয় না, এরপর সে রাজি হয়েছে বাসা দেখার জন্য। 2টা বাসা তাকে আমি দেখিয়েছিলাম। তো 2টার মধ্যে একটা ছিল 5 তলায়, সেটাও এরকম ছিল, কিন্তু রুমগুলো একটু বড় ছিল, আর সেটার পাকঘরটাও বড় ছিল, কিন্তু ভাড়া একই ছিল, প্রায় সেম। ওটা একটু চিপার মধ্যে ছিল, তাই বাবুরাবু ওখানে বাসা নিতে রাজি হয়নি। তাছাড়া ওখানকার সিঁড়িগুলো একটু উঁচু নিচু বেশি ছিল আর কি, মানে টাইলস করা ছিল না, এই কারণে ওই বাসা নেওয়া হয়নি। এই বাসা আসার পরে সব কিছু না পছন্দ হয়েছিল। আসলে এই বাসাটা দাঁড়ানো আমাদেরকে দেখায়নি, দাঁড়ানো আমাদেরকে দেখিয়েছিল 4 তলা বাসা। 4 তলা বাসায় মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন, তো তার বাসার রুমগুলো সুন্দর ছিল, বসে ছিল, এই কারণে সেটা দেখিয়েছিল। তো আমাদেরও পছন্দ হয়েছিল, কিন্তু 6 তলা অবস্থা যে এত খারাপ সেটা আমি জানতাম না, কারণ 6 তলায় অনেক উল্পোকা ছিল, অনেক নোংরা ছিল। যারা বাসা ছেড়ে গিয়েছিল ওরা অনেক নোংরা করে দিয়ে গেছিলো, আর তাছাড়া দারোয়ানরাও ও বাসা ছাপ করেনি। তারপর যখন বাসা নিতে আসি, তখনও দারোয়ান এই বাসা আমাদেরকে দেখায় না। তো তখন আমি বললাম, বাসা নিব, আমাদেরকে আপনি বাসা দেখাবেন না, তা কী করে হয়? বাসা না দেখে তো আমরা অ্যাডভান্স দেবো না, বলতেছে সেম বাসা অ্যাডভান্স দিয়ে দেন, পরে যখন উঠবেন তখন দেখেন। আমি বলছি, না, আমি দেখবো বাসা। পরে বাসায় গিয়ে দেখি এই অবস্থা। তারপর তো আমি দাঁড়ানকে অনেক বাকাই করছি, দাঁড়ান বলছে, না সমস্যা না, আমি সব ঠিক করে দিব, আপনারা কোনো চিন্তা করেন না, আপনারা পুরো ফ্রেশ বাসা পাবেন, ঠিক বাসা পাবেন। কিন্তু আসার পর দেখি এই অবস্থা। ওনারা কোনো রকমে ঠিক করে দিয়েছে, কোনো লোকদের ঠিক করে নেই। আমার কথা হচ্ছে, দরকার হলে আমাদের কাছ থেকে 500 টাকা 1000 টাকা বেশি নেই, সমস্যা নেই, তারপরেও তো বাসাটা ঠিক করে দিবে, তাই না? সেটাও করেনি, মানে আমাদেরকে পুরো ঠকিয়েছে। তারপরও এই বাসা আমি পড়ে আসি। একে তো উইপোকা ছাড় পোকায় ভরা বাসা, তার উপর আবার পাকঘরে চিমনি নেই, পাকঘরে কিছু রাখাই যায় না, রাখলেই একদম মনে করে যে কাজটা হয়ে যায়, ময়লা পড়ে যায়। এই কারণে আমি পাকঘরে খুব কম জিনিসপত্র রাখি। ইলেকট্রিক চুলায় ভাত রান্না করতে গেলে অনেক সাবধানে রান্না করতে হয়, হিট তো বেশি দেওয়াই যায় না, অনেক কম হিট দেওয়া লাগে, কারণ একটু বেশি হিট হলেই ভাতের মার পরে অবস্থা খারাপ হয়ে যায়, পোড়া পোড়া গন্ধ ভেসে আসে, তারপরে চিনচিন আওয়াজ হয় নিচে। কম হিট দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ঘরে এসে বসলাম। খেলা করো। আমার ছোট মেয়ে আমাকে কাছে পেলে তারা কিছু লাগে না, সে সবসময় আমার কাছে থাকে, আমাকে ধরে হাঁটে, আমাকে ধরে বসে থাকে। আমি গেলে এসে কান্নাকাটি করা শুরু করে দেয়। এখন একটু চা খাবো আর ছেলের লেখাগুলো দেখবো। মাম্মার কাছে থাকবো। বুড়ি একটা বুড়ি। বাবুরাবু বাসা নেওয়ার সময় অনেক এক্সকিউজ করেছিল। তখন অবশ্য বলেছিল যে আমার ইনকাম কম, আমি এত টাকা বাসা ভাড়া দিতে পারবো না। অথচ বিয়ের আগে কিন্তু সেটা বলেনি, বিয়ের আগে বলেছে আমাকে 25,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে রাখতে পারবে, আর তখন বলতেছিল সে পারবে না। আর আমি তার কথা বিশ্বাস করেছিলাম, বুঝছো, আমি ভেবেছিলাম হয়তো সে পারবে না, কিন্তু না, সে তখন 25,000 টাকা বাসা ভাড়া দিতে পারবে, তার সে ইনকামটা ছিল। আমি না বুঝতে পারিনি। আমি যদি এটি বড় বাসা দেখতাম না, তাহলে সে অবশ্যই সে বাসায় উঠতো। প্রথমে হয়তো বা চিড়িচিড়ি করতো, রাগ করতো, কিন্তু পরে ঠিকই উঠতো। পেন্সিল খায় না, ভাইয়া লিখবে না, বেশি কেন খাও, পেন্সিল দাও, ভাইয়া লিখবে না। ভাইয়া না না না, যা কলম দে, কলম দে। ইস, কলম দেওয়ার কথা শুনে চুপ হয়ে গেছো না? দেখেছো মেয়ে পেন্সিল নিয়ে কী করে? ছেলে লিখতে বসলে সে পেন্সিল নিবেই, পেন্সিল নিয়ে নিলে কান্নাকাটি শুরু করে দেয়। কলম দিলে একটু থামে, তাও বেশিক্ষণ কলম নিয়ে খেলা করে না। বাজারে টাকা থেকে টাকা জমিয়ে পেঁপে কিনে নিয়ে আসলাম। বাবুর আব্বু তো এসে পেঁপে টেপে কিছু কিনে নিয়ে আসে না, শুধু কলা আনে, এছাড়া আর কোনো ফল কিনে নিয়ে আসে না। পাকা পেঁপে আমার খুব পছন্দ। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন পাকা পেঁপে খাওয়ার খুব ক্রেভিং ছিল। পেঁপের কেজি এক জায়গায় পড়েছিল 60 টাকা, তো আমি বলেছিলাম 40 টাকা হবে। আমি ভেবেছিলাম একটা পেঁপে 60 টাকা। পরে বলতেছে একটা পেঁপে 40 টাকা হবে। পরে আমি অবাক হলাম, একটা পেঁপে 40 টাকা মানে, তার মানে কি আমি ভুল বলছি? তারপরে অন্য জায়গায় গেলাম, তখন দেখলাম যে 1 কেজি 40 টাকা, কমে পেলাম, তো পেঁপেটা ভালোই হয়েছে। 60 টাকার পেঁপেই কিনলাম, মানে 1 কেজি একটু বেশি আর কি। বাবুরাবু রিক্সা ভাড়া 100 টাকা আর বাজার করার জন্য 100 টাকা দেয়, মানে স্কুলে যাওয়ার সময় তখন 200 টাকা দেয়। তো এইভাবে করে 100 টাকা যদি বাজার করার জন্য দেয় তাহলে তো ভালোই হয়, সবজি কিনে আর কিছু টাকা থাকে, চাইলে কিছু ফল ফুড বা একটু চিংড়ি মাছ কেনা যায় খুব বেশি হলে। আগামী বছর মেয়েকে স্কুলে ভর্তি করালে ভালোই হবে। যদি সকালবেলা আমি স্কুলে যাই তাহলে সবজি কিনে নিয়ে আসবো, সেও ছিল, ওনার কাছে টাকাও পাবো, সেই টাকা দিয়ে আমি আমার ইচ্ছা মতো সবজি কিনতে পারবো, আর কিছু টাকা জমাতেও পারবো, আর চাইলে কিছু ফল ফুটও কিনে নিতে পারবো, বাচ্চাদেরকে খাওয়াতে পারবো, নিজেও খেতে পারবো। আল্লাহ পাক আসলে আমাদেরকে খুব বেশি কষ্টে রাখেন না। আল্লাহ পাক অনেক সময় আমাদের পরীক্ষা নেন যে আমরা কিভাবে এই কষ্টটা ওভারকাম করি, ফেস করি। যাদের মনে সৎ ইচ্ছা থাকে, যাদের মনে সৎ ভাবনা থাকে,
তাদের ইচ্ছা আল্লাপাক পূরণ করেই, কোনো না কোনোভাবে আল্লাপাক তাদের ইচ্ছা পূরণ করে দেয়। আমি তা জ্বলন্ত প্রমাণ। আমি যখন যেটা আশা করছি, ইচ্ছা করছি, খুব বড় কিছু না, তারপরও যতটুকু আশা করছি আল্লাপাক আমার সেই ইচ্ছাগুলো পূরণ করে দেন, কোনো না কোনোভাবে আল্লাপাক আমার সেই ইচ্ছাগুলো পূরণ করে দেন, আলহামদুলিল্লাহ। ওহো, সেই প্রসঙ্গে আসি। বাবুরাবু যতই না করো না কেন, সেই কাজটা যদি আমি করি না, তাহলে সে আর কোনো কিছু বলে না, একটু চেঁচিড়ি করে, তারপরে সব ঠিক হয়ে যায়। তো বাসায় ওঠার সময় তখন অনেক চেঁচিড়ি করেছিল, হ্যাঁ এই বাসা কেন নিচ্ছ, অনেক টাকা বাসা ভাড়া, এত টাকা দিতে পারবো না, এটা সেটা হ্যান ত্যান। ওঠার পরে 2-1 মাস এরকম করেছে, তারপরে সব ঠিক, তারপরে আর কোনো কথা নেই। আমি না বুঝতে পারিনি তার মনের ভাবনাগুলো। আসলে বিয়ের পরে তো মেয়েরা অনেক কিছুই বুঝতে পারে না, তাছাড়া আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমি আসলে বুঝতে পারিনি উনি কীরকম মানুষ। এখন আমি যতটুকু বুঝি, যতটুকু ওনার কাছে আদায় করতে পারি, আগে তো সেটাও পারতাম না। আগে তো অনেক অবুঝ ছিলাম, অনেক কিছু বুঝতাম না, উনি যেটা বলতো সেটাই শুনতাম বা সেটাই মেনে নিতাম। কিন্তু এখন তো বুঝি যে উনি যেটা বলে সেটা আসলে সত্যি না, বা সেটা আমার জন্য ঠিক না। জীবনে অনেক বেশি হোঁচট খেতে হয়, অনেক বেশি কঠিন সমস্যা ফেস করতে হয়। আমরা অনেক সময় আশা হারিয়ে ফেলি, নিরাশ হয়ে যাই, কেন আমরা এত বেশি হোঁচট খাচ্ছি বা কেন আমরা এত কঠিন সমস্যায় পড়ছি। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না, যদি আমরা এত হোঁচট না খেতাম, যদি আমরা এত কঠিন সমস্যা ফেস না করতাম, তাহলে হয়তোবা আমরা এত বেশি সুখী হতাম না, হয়তোবা আমরা আমাদের চাহিদাগুলোকে এত বেশি করে বুঝতে পারতাম না, সেগুলো পূরণ করার জন্য এত বেশি আগ্রহী হতাম না বা চেষ্টা করতাম না। খারাপ কিছু হলে আমরা অনেক সময় দুমড়ে মুচড়ে যাই, খারাপ অবস্থায় থাকলে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে আমাদের এই খারাপ কিছুর মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে। আমাদের এই খারাপ থাকার মধ্যেই আমাদের ভবিষ্যৎটা ভালো হবে, আরও সুন্দর হবে। হয়তোবা এখন এই বাসা চেঞ্জ করা আমার জন্য ঠিক নয়, হয়তোবা আল্লাহ পাক চায় না যে এই বাসাটা আমি চেঞ্জ করি, তাই এই বাসাটা চেঞ্জ করা হচ্ছে না। তবে আমার বিশ্বাস আল্লাহ পাক যখন সময় দিবেন, সুযোগ দিবেন, তখন অবশ্যই আমি এটা ভালোবাসে নিতে পারবো, তখন অবশ্যই আমি এটা ভালোবাসে উঠতে পারবো ইনশাল্লাহ। সেই অপেক্ষায় আমি রইলাম। যদি কখনো এই বাসা চেঞ্জ করার সুযোগ পাই, আমি এক বিন্দু পিছুপা হব না, আমি এই বাসা চেঞ্জ করেই ছাড়বো। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।